ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিই। লাস্ট দিন যেখানে আমরা গতকাল বুধবার আমরা কমপ্লিট করেছিলাম, সেটা ছিল এই যে আমার কাছে এমন একটা ইন্টারভ্যাল আছে যাকে আমরা বলি স্পেস টাইম ইন্টারভ্যাল। সেটা যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে তার ভ্যালুটা, অর্থাৎ স্কেলার ভ্যালুটা, সেটা সবসময় একই। ওই যে কোয়ান্টিটিটা সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইটা যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে এর ভ্যালুটা সমান। যদি এটা লাইট হয় তাহলে ডি স্কোয়ারটা এক্স্যাক্টলি জিরো, মানে সি স্কোয়ার টি স্কোয়ারটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের সঙ্গে এক্স্যাক্টলি সমান। আর যদি সেটা অন্য কিছু হয়, আমি যেমন আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে একটা ফ্রেমে তার ভ্যালুটা 4l স্কোয়ার, অন্য ফ্রেমে গেলেও তার ভ্যালুটা এক্স্যাক্টলি 4l স্কোয়ারই থাকে। সুতরাং আমরা এমন একটা ট্রান্সফরমেশন খোঁজার চেষ্টা করব যাতে এই যে ইনভেরিয়েন্স, এইটা আমার কাছে স্যাটিসফাইড হয়, যে এমন কোন ট্রান্সফরমেশন আছে যেটা দিয়ে আমি এই কাজটা করতে পারি। তো ইউ হ্যাভ, যেটা আমরা লাস্ট দিন দেখেছিলাম, যে হুইচ ইজ ডি স্কোয়ার হুইচ ইজ সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস ডিটি স্কোয়ার করেও লিখতে পারো, মাইনাস ডিএক্স স্কোয়ার মাইনাস ডিওয়াই স্কোয়ার মাইনাস ডিজেড স্কোয়ার। This will be same as ds prime square, which is c square dt prime square minus dx prime square minus dy prime square minus dz prime square. আমরা ইন জেনারেল টিটা টি প্রাইমের সমান নয়, এক্স প্রাইমটা এক্স প্রাইমের সমান নয়, যেটা আমরা আগের দিন দেখেছি। আমরা সুবিধা মতো ধরে নিয়েছিলাম এই দুটো আমার কাছে সমান, নাও হতে পারে অন্য ক্ষেত্রে। তবে যাই হোক না কেন, ডি স্কোয়ার, এই যে স্পেস টাইম ইন্টারভ্যাল, এই জিনিসটা আমার কাছে যে কোনো স্পেস টাইম ইন্টারভ্যাল ইজ ইনভেরিয়েন্ট। So that means it has the same value in any inertial frame. সুতরাং আমাদের তাহলে প্রশ্নটা সহজে যেখানে দাঁড়িয়ে যাচ্ছে, যদি আমরা এই পার্টটাকে ধরেই নিই, যে হাউ টু কানেক্ট, যেটা যে লাইনটা লিখে আমরা আগের দিন শেষ করেছিলাম, হাউ টু কানেক্ট সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার। অর্থাৎ এক্স প্রাইম, এক্স অ্যান্ড টি কোনো একটা ফ্রেমে একটা ইভেন্টকে দেখাচ্ছে, আর একটা ফ্রেমে সেই ইভেন্টটাই কোঅর্ডিনেটটা হলো এক্স প্রাইম অ্যান্ড টি প্রাইম, এদের ভেতরে কি কানেকশন থাকবে। সো ইউ হ্যাভ এ ফ্রেম এস and you have a frame S prime which is moving with a velocity v. An event is happening here. A physical event, আমি আগেও বলেছি, is independent of space and time coordinates. So with respect to S, this has coordinates xt, and with respect to S prime, this point has coordinates x prime and t prime. So how to connect xt and x prime t prime such that this will hold c square t square minus x square equals to c square t prime square minus x prime square. এইটা হলো আমাদের মেন প্রশ্ন। এবার তোমরা যদি খেয়াল করে দেখো, আমরা যখন আগে ভেক্টর পড়তাম, আমরা ভেক্টরের ক্ষেত্রে এরকম জিনিস দেখেছি, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ দ্য লেন্থ অফ দ্য ভেক্টর, যদি এক্স প্রাইম স্কোয়ার ইনভেরিয়েন্ট হতে হতো, তাহলে মনে আছে যে এক্স প্রাইমটাকে আর ওয়াই প্রাইমটাকে কিভাবে লেখা যেত যাতে এই লেন্থটা ইনভেরিয়েন্ট থাকে? এক্স প্রাইম আর ওয়াই প্রাইম কি লিখলে তাদের স্কোয়ার করলে আমি এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার করলে যা পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলেও তাই পাবো। এটা ছিল আমার কাছে সেই লেন্থ অফ দ্য ভেক্টর। কি ট্রান্সফরমেশন করলে সেটা একই থাকতো?
কেউ বলতে পারছে না যে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম কি লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্রাইম স্কোয়ার প্লাস লেন্থ অফ দ্য ভেক্টর রিমেন্স ইনভেরিয়েন্ট আন্ডার হুইচ ট্রান্সফরমেশন? আর কোনো উত্তর নেই? কোন ট্রান্সফরমেশনের আন্ডারে ভেক্টরের লেন্থ একই থাকে? সে কি কথা? একটা একটা ভেক্টর আমরা এইরকম করে আঁকতাম, তারপর কোঅর্ডিনেটটাকে এভাবে ঘুরিয়ে দিতাম, রিলেটিভিটি শুরুতেও তো সেই কথা হয়েছে। এরকম একটা থিটা অ্যাঙ্গেলে ভেক্টরের লেন্থটা যদি একই থাকতে হয়, তাহলে এক্স প্রাইম আর ওয়াই প্রাইমকে কিভাবে লিখতে পারি? স্যার এক্স প্রাইমটা হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, হুম। আর স্যার ওটা হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন মাইনাস এক্স কস থিটা। মাইনাস এক্স সাইন। হ্যাঁ স্যার, ওয়াই কস থিটা মিলে গেছে। তাহলে এইটা যদি আমি করি, এটা একটা অর্থোগোনাল ট্রান্সফরমেশন, এবং ম্যাট্রিক্সটা সেই আমার হতো কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। এইরকম যদি ম্যাট্রিক্স থাকে, তাহলে এইটা ইনভেরিয়েন্ট থাকে, স্কোয়ার করলে দেখতে পাবে। সুতরাং খেয়াল রাখতে হবে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা ঘটলো কেন, তারপর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই জিনিসটা আমার কাছে সবসময় ওয়ান। সো বেসিক্যালি ইটস এ সার্কেল, রাইট? থিটা যদি জিরো হয়, কস জিরোটা হচ্ছে ওয়ান, থিটা যখন পাই বাই টু হবে তখন কস নাইনটিটা জিরো হয়ে যাবে, সাইন নাইনটি ওয়ান। সুতরাং এই প্লেনের একটা সার্কেল, খেয়াল নেই। তাহলে এই ঘটনাটা এবং থিটা তার লিমিটটা অবভিয়াসলি আমার কাছে ওই 0 থেকে 2 পাই। এটা হচ্ছে আমার ভেক্টরের ক্ষেত্রে ব্যাপারটা ছিল। এবারে আমি যে প্রশ্নটা করেছি, সেই প্রশ্নটা হচ্ছে এইটার ক্ষেত্রে কি হবে। তো তুমি যদি একটাকে এক্স ভাবো, সিটিটাকে ওয়াই ভাবো, তাহলে ইটস সামথিং লাইক সাম ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই টাইপের একটা জিনিস। কোন ধরনের জিনিস, মানে আমি যদি এইরকম একটা বলতাম, ধরা যাক এইভাবে বলতাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট সাম এক্স প্রাইম স্কোয়ার মাইনাস ওয়াই প্রাইম স্কোয়ার, রাদার দ্যান আ প্লাস, রাদার দ্যান এ প্লাস আমার কাছে এখানে নেগেটিভ সাইন আছে, তাহলে কোন কনিক সেকশনের ভেতরে এটা পড়ে? x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যেমন হয়, এটা একটা ইলিপস।
এখানে যদি মাইনাস সাইন থাকে সেই জিনিসটা কি হয়? স্যার হাইপারবোলা। হাইপারবোলা। ইউ হ্যাভ সামথিং লাইক দিস, যেটাকে আমরা বলি হাইপারবোলা। তাহলে এক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একই, এ আর বি কে সমান করে দিলেই তাই। তার মানে যদি আমার এখানে প্লাস সাইন থাকে তাহলে আমি যেমন ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ইউজ করেছি, হাইপারবোলার মানেটা কি? আমরা কমপ্লেক্স ভেরিয়েবলের এতে এগুলো কিন্তু পড়ে এসেছিলাম, আমি বলেছিলাম কাজে লাগবে। এটা যেমন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তেমনি এটাও আমরা জানি যে কস স্কোয়ার ফাই সাম ফাই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই, এটা সবসময় আমার কাছে 1। So if you say this is your sum x, this is your sum y, and x square minus y square is equal to 1. That's why these angles are called hyperbolic. These are hyperbolic functions. তার কারণটা হচ্ছে এইটা, যে x বাই এটাকে আমি যদি cos hyperbolic phi বলতাম, y বাই b টাকে sin hyperbolic phi বলতাম, তাহলে cos hyperbolic square phi minus sin hyperbolic square phi equals to 1, এই ঘটনাটা ঘটছে। তাহলে এক্স্যাক্টলি এখানে কিন্তু সেই ঘটনাটাই আমরা বলেছি। তুমি যদি আমরা ইনভেরিয়েন্স কোনটাকে রাখছিলাম, সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার। সেম নেগেটিভ সাইন, এখানে একটা নেগেটিভ সাইন ঢুকে আছে। তাহলে যে ট্রান্সফরমেশনটা হওয়া উচিত সেই ট্রান্সফরমেশনটা হাইপারবোলিক নেচারের হওয়া উচিত। সুতরাং ঠিক যেভাবে আমরা এখানে এক্স প্রাইম সমান এক্স কস থিটাটা বললাম, আমি যদি সেইভাবে লিখে ফেলি, তো ধরা যাক আমার একটা কোঅর্ডিনেট এক্স আর একটা কোঅর্ডিনেট সিটি, মানে এক্স তো লেন্থ আর একটা হচ্ছে সিটি, সো ইউ হ্যাভ আ কোঅর্ডিনেট লাইক সিটি কমা এক্স, এইরকম কোঅর্ডিনেট। আর এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে সেটা সিটি প্রাইম এক্স প্রাইম। তাহলে দেখো আমি এরকম লিখতে পারি কিনা, সিটি প্রাইম ইকুয়ালস টু কোসাইন হাইপারবোলিক ফাই সিটি মাইনাস sin hyperbolic phi into x. আর x prime equals to cosine hyperbolic phi x minus sin hyperbolic phi c. তুমি যদি এই দুটো স্কোয়ার করো, মানে সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার করো, তাহলে এই দিকে একটা স্কোয়ার হবে মাইনাস আবার এটা স্কোয়ার হবে। এটা করলেই দেখতে পাবে যে এই যেটা উপরে লেখা আছে এটা স্যাটিসফাই করে যাবে। কোথার থেকে লিখলাম, আইডিয়াটা নিলাম হচ্ছে ওই ট্রান্সফরমেশন থেকে, যেটা আমরা একটু আগেও দেখলাম যে এক্স প্রাইম সমান এই যে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। ঠিক এক্স প্রাইমটাকে ভেবেছি, ওয়াই প্রাইমটাকে ভেবেছি সিটি প্রাইমের মতো, এই এক্সটাকে এক্স এর মতো, এই ওয়াইটাকে সিটির মতো, আর সাইন থিটার জায়গায় হাইপারবোলিক ফাই, কস থিটার জায়গায় কস হাইপারবোলিক ফাই। কিন্তু সাইনের একটু চেঞ্জ আছে, বিকজ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ 1, বাট কস হাইপারবোলিক ফাই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু 1। এখানে নেগেটিভ সাইন থাকার জন্য এখানে একটু প্লাস মাইনাস গুলো দেখবে এক্স্যাক্টলি একই নেই, একটু চেঞ্জ আছে। তাহলে এই রিলেশনটা যদি আমি লিখতাম তাহলে কিন্তু আমার স্পেস টাইম ইন্টারভ্যালটা ইনভেরিয়েন্ট থাকতো। এখন বক্তব্য হচ্ছে ফাইটা এগুলো কি, তাতে কি আমি তো, আমার প্রশ্নটা কি ছিল, আমার প্রশ্নটা ছিল যে আমি এস ফ্রেম, এই যে এখানে যখন রাখা হয়েছিল এস ফ্রেম আর একটা এস প্রাইম ফ্রেম ভি ভেলোসিটিতে মুভ করছে, তো এখানে ভি ভেলোসিটি যদি সেগুলো কোথায় গেল, সেগুলো আমাকে কিছু একটা ভাবে নিয়ে আসতে হবে। তো সেটা আনার জন্য আমি সিম্পলি এইটা যদি খেয়াল করো, যে এটা আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের সময়ও দেখেছি, যে যদি দুটো ফ্রেম প্রথমে কোইনসাইড করে, এই দুটো এস আর এস প্রাইম ফ্রেম প্রথমে কোইনসাইড করলো, আর তারপর সেই ফ্রেমটা যদি ভি ভেলোসিটিতে মুভ করতে থাকে, তাহলে এক্স প্রাইম, এটা কিন্তু সব সময়ের জন্যই সত্যি যে এক্স প্রাইমটা জিরো হওয়ার মানেই কিন্তু এক্সটাকে ভিটিতে হওয়া। রিমেম্বার দ্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। কারণ সে একটা কোঅর্ড, এটা এই গ্রিন লাইন যেটা, সেটা হচ্ছে আমার এক্স প্রাইম কোঅর্ডিনেট, তাহলে এক্স প্রাইমের জিরো হওয়া মানে এক্সটা ভিটি সরে এসছে, এটা তো
সিম্পল ফ্যাক্ট, আমার ছবি বলে দিচ্ছে আর কি। তাহলে এক্স প্রাইম এই কন্ডিশনটাকে যদি আমি এবার ওপরে ইউজ করি, এইখানে ইউজ করি, তাহলে এক্স প্রাইমটা 0 মানে এক্স সমান ভিটি, তাহলে আমি কি পাচ্ছি, cos হাইপারবোলিক ফাই এক্স মানে ভিটি মাইনাস সাইন হাইপারবোলিক ফাই সিটি equals to 0. So that means tan hyperbolic phi equals to t divided by c. You can call this thing to be equals to beta also. তাহলে আমি একটা tan hyperbolic phi পেয়ে গেলাম। যদি আমি tan hyperbolic phi জানি, আর যেহেতু আমরা জানি cos hyperbolic square phi minus sin hyperbolic square phi equals to 1, তাহলে আমি চাইলে এই দুটোকে ইউজ করে find out what is sin hyperbolic phi and what is cos hyperbolic phi. টু লাইনের অঙ্ক, এবং করলেই দেখতে পাবে সাইন cos hyperbolic phi টাকে আমি গামা বলে লিখতে পারি, সাইন hyperbolic phi টাকে আমি গামা বিটা বলে লিখতে পারি, where gamma equals to 1 by square root of 1 minus beta square. তাহলে এবার যদি সেগুলো বসিয়ে দাও এক্সপ্রেশনে, এবার তাহলে আমি সাইনও জেনে গেছি, কোসাইনও জেনে গেছি, তাহলে এইবার এই যে এক্সপ্রেশনটা লেখা আছে সিটি প্রাইম, সেখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে আমি কি পাচ্ছি, সিটি প্রাইম ইকুয়ালস টু কস হাইপারবোলিক ফাই মানে গামা সিটি মাইনাস সাইন হাইপারবোলিক ফাই মিনস গামা বিটা এক্স, এক্স প্রাইম equals to cos hyperbolic phi which is gamma x minus sin hyperbolic phi gamma beta multiplied by ct. Remember আমরা ধরেই নিয়েছিলাম y prime টা y and z prime টা z. So this set of transformation is called Lorentz transformation. কিন্তু এটা কি একদম জেনারেল? না, তা নয়, সেটাই আসছে। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, c দিয়ে যদি ডিভাইড করে দাও, so t prime will be equals to gamma t minus, remember beta is v by c, bx by c square, x prime equals to gamma x minus vt, y prime y and z prime z. একই জিনিস, উপরটা দিয়েও লিখি, অনেক সময় উপরটা দিয়ে ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়, এই কারণে আমি ওইটা লিখে রাখি। তাহলে এটা কিন্তু খুব সত্যি কথা হচ্ছে যে এটা কি খুব জেনারেল তা কিন্তু নয়, এটা হচ্ছে লোরেন্স ট্রান্সফরমেশনের একটা স্পেশাল কেস যেটা আমরা করলাম, যেখানে where s prime moves with v along common x prime axis, অর্থাৎ আমার কাছে একটা ফ্রেম যদি থাকে এস ফ্রেম আর একটা ইনার্শিয়াল ফ্রেম এস প্রাইম, সো ইউ হ্যাভ এ এস ফ্রেম, ইউ হ্যাভ এ এস প্রাইম ফ্রেম, সেই এস প্রাইম ফ্রেমটা আমার রেসপেক্টে যে ভি ভেলোসিটিতে মুভ করছে এই অ্যাক্সিসটার প্যারালাল সেটা। এই ক্ষেত্রে এই ট্রান্সফরমেশন, কেউ যদি বলতো এস প্রাইমটা কোনো একটা আরবিট্রারি ডাইরেকশনে ভি ভেলোসিটিতে যাচ্ছে, তার ক্ষেত্রে কি লোরেন্স ট্রান্সফরমেশন লেখা যেত? কিন্তু সেটা এক্স্যাক্টলি এরকম দেখতে হতো। আমি সেই স্পেশাল কেসটা করেছি যেখানে ভেলোসিটি অফ দ্য ইনার্শিয়াল ফ্রেম এস প্রাইম ইজ প্যারালাল টু ইওর কমন এক্স এক্স প্রাইম অ্যাক্সিস। সুতরাং এখানে যদি কোনো একটা কোঅর্ডিনেট ইভেন্ট ঘটে, সেই এখানে যদি একটা কোনো ইভেন্ট ঘটে, সেই ইভেন্টটা এস এর রেসপেক্টে যদি এক্স ওয়াই জেড এন্ড সিটি হয়, আর এস প্রাইমের রেসপেক্টে যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম সিটি প্রাইম হয়। এক সেকেন্ড, হ্যালো।
হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তার মানে আমার কাছে যদি দুটো ইনার্শিয়াল ফ্রেম থাকে, একটা এস আর একটা এস প্রাইম, এবং কোনো একটা ইভেন্ট ঘটে যেটা এস প্রাইমের রেসপেক্টে এক্স ওয়াই জেড সিটি তার কোঅর্ডিনেট, আর এস প্রাইমের রেসপেক্টে তার কোঅর্ডিনেট এই প্রাইম কোঅর্ডিনেটস আর কি, তাহলে সেই দুটো কানেক্টেড হবে এই ট্রান্সফরমেশনটা দিয়ে, যাতে কিনা ওই সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার মাইনাস ওয়াই প্রাইম স্কোয়ার minus z prime square, this will be same as c square t square minus x square minus y square minus z square. এই জিনিসটা আর কি সত্যি হয়। এটা কেউ হিসেব করেও দেখে নিতে পারো যে এই কোয়ান্টিটি গুলো দিয়ে আমি যদি এইটা হিসেব করি তাহলে এটা ইনভেরিয়েন্ট থাকছে কিনা। এইটা একটা চেক করে দেখতে পারো। আর আরেকটা চেক যেটা করে দেখতে পারো সেটা হলো এই, যে আমি যদি এটাকে ডিফারেন্সিয়াল পার্টে নিয়ে যাই, মানে যেহেতু এখন আমরা জেনে গেছি এক্স প্রাইম সমান গামা এক্স মাইনাস বিটি, টি প্রাইম সমান এই যে লেখাই আছে গামা টি ভি এক্স মাইনাস সি স্কোয়ার, এই জিনিসটা আমরা এইটাও চেক করে দেখতে পারো যে হোয়াট উইল হ্যাপেন টু দ্য ডিফারেন্সিয়াল অপারেটরস। তাহলে ধরা যাক আমি ডেল ডেল এক্স করবো, আমি চেন রুল ইউজ করতে পারি, ডেল এক্স প্রাইম ডেল এক্স ডেল ডেল এক্স প্রাইম প্লাস ডেল টি প্রাইম ডেল এক্স ডেল ডেল টি প্রাইম, এইভাবে যদি আমি লিখি, ওয়াই আর জেডটা তো একই, শুধু ওটা লিখলাম না। ডেল এক্স প্রাইম ডেল এক্স করলে তুমি পাবে গামা ডেল ডেল এক্স প্রাইম মাইনাস ডেল টি প্রাইম ডেল এক্স করলে আমি পাবো মাইনাস গামা ভি বাই সি স্কোয়ার ডেল ডেল টি প্রাইম। তো তুমি চাইলে ডেল টু ডেল এক্স টু হিসেব করতে পারো, মানে এটা তো স্কোয়ার করে দেওয়া, তো হুইচ ইজ গামা স্কোয়ার ডেল টু ডেল এক্স প্রাইম স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ভি স্কোয়ার বাই সি টু দি পাওয়ার 4 del 2 del t prime square minus 2 gamma square v divided by c square del 2 del x prime prime, এইরকম একটা পাবো। একইভাবে যদি ডেল ডেল ওয়াই করো, যেহেতু ওটা একই আছে, তো ডেল ডেল ওয়াইটা তোমার কাছে ডেল ডেল ওয়াই প্রাইমই হবে, আর ডেল ডেল জেডটা তোমার কাছে ডেল ডেল জেড প্রাইমই হবে। আর ডেল ডেল টি যদি করতে চাও, যেহেতু টি আর এক্স আমার কাছে মিক্সড আছে, তাহলে ডেল ডেল টি, এই জিনিসটাকে আমি আবারও এইভাবে লিখতে পারি, ডেল টি প্রাইম ডেল টি ডেল ডেল টি প্রাইম প্লাস ডেল এক্স প্রাইম ডেল টি ডেল ডেল এক্স প্রাইম। এবার বসিয়ে দাও, ডেল টি প্রাইম ডেল টি মানে হচ্ছে গামা ডেল ডেল টি প্রাইম, আর ডেল এক্স প্রাইম ডেল টি এটা আমার কাছে হচ্ছে মাইনাস গামা ভি, তো গামা ভি ডেল ডেল এক্স প্রাইম। এবার তুমি চাইলে এটা স্কোয়ার করতে পারো, ডেল টু ডেল টি টু স্কোয়ার করতে পারো, হুইচ ইজ গামা স্কোয়ার ডেল টু ডেল টি প্রাইম স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ভি স্কোয়ার ডেল টু ডেল এক্স প্রাইম স্কোয়ার মাইনাস টু গামা স্কোয়ার ভি ডেল টু ডেল এক্স প্রাইম ডেল টি। এবার এইটা করার পরে যদি এই হিসেবটা করো, যেটা আমি আর করে দেবো না, শুধু বসালেই হবে, যেহেতু যে 1/c² del 2 del t2 minus del 2 del x2 minus del 2 del y2 minus del 2 del z2, এইটা যদি হিসেব করো, del 2 del t2 জায়গায় সব বসিয়ে বসিয়ে দেবে, এটাকে কিছু একটা ফাংশনের উপরে অপারেট করাও, সাম ফাংশনের উপরে x y z t এর উপরে, তাহলে দেখবে যে এটা এক্স্যাক্টলি একই থেকে যাবে, del 2 del t প্রাইম স্কোয়ার মাইনাস del 2 del x প্রাইম স্কোয়ার মাইনাস del 2 del y প্রাইম স্কোয়ার মাইনাস del 2 del z। চেক, শুধু ওপরগুলো বসিয়ে দিলেই হবে।
সুতরাং এইটা আমি কেন বললাম, তার কারণ এবার যদি ইফ ইউ গো ব্যাক টু ইউর ম্যাক্সওয়েলস ইকুয়েশন, ম্যাক্সওয়েল ওয়েভ ইকুয়েশন, খেয়াল করে দেখো ম্যাক্সওয়েল ওয়েভ ইকুয়েশন আমরা এটাই লিখেছিলাম, আমরা লিখেছিলাম ডেল স্কোয়ার ই ইকুয়ালস টু 1/c² del টু ই del t2। এটাকেই আমি ঘুরিয়ে লিখতে পারি 1/c² del 2 del t2 minus del square acting on the e vector is 0। ভেতরে ব্র্যাকেটের ভেতরে যেটা দেখতে পাচ্ছ obviously সেটাই আমার কাছে এই উপরের জিনিসটা। this this thing, this very thing is same as this is same। del স্কয়ার মানেই তো আমার এই অপারেটরটাই তো আমার কাছে del স্কয়ার। তাহলে আন্ডার লোরেন্স ট্রান্সফরমেশন দিস পার্টিকুলার ফর্ম রিমেন্স ইনভেরিয়েন্ট। তো দিস ফর্ম remains invariant under Lorentz transformation। ভীষণ দরকারি জিনিস। এই কারণেই ম্যাক্সওয়েলের ওয়েভ ইকুয়েশন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভেরিয়েন্ট থাকে না, থাকে লোরেন্স ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভেরিয়েন্ট। তো সেটা আমরা এইভাবে ঘুরিয়ে আর কি চেক করতে পারি। আমরা তো পরে অন্যভাবেও দেখবো জিনিসটা, কিন্তু এইটা হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড। আর কি করতে পারো, আজকে আমরা মোটামুটি এটার মধ্যেই থাকবো, আমি অন্য কিছুর দিকে আমরা যাবো না। যেহেতু আমরা লোরেন্স ট্রান্সফরমেশন লিখেছিলাম এস আর এস প্রাইম ফ্রেমের মধ্যে, এস প্রাইম ফ্রেমটা ভি ভেলোসিটিতে মুভ করছে প্যারালাল টু এক্স প্রাইম অ্যাক্সিস। যদি আমি উল্টোটা করতে চাই, অর্থাৎ এখানে যে কানেকশনটা হয়েছে, যে যদি আমার কাছে এক্স ওয়াই জেড টি আমি জানি, আমি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম আর টি প্রাইম এইটাকে লিখতে পেরেছি। তো গিভেন এটা, তাহলে আমি যদি এস ফ্রেমের, আমি যদি এস এর রেসপেক্টে কোনো একটা ইভেন্টের কোঅর্ডিনেট জানি, তাহলে এস প্রাইমের রেসপেক্টে কোঅর্ডিনেট গুলো আমি জানতে পারবো। এটাই আমাকে লোরেন্স ট্রান্সফরমেশন বলে দিয়েছে। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ যদি আমি এস প্রাইমের রেসপেক্টে আগে জানি, তাহলে এক্স ওয়াই জেড টি আমি কিভাবে লিখতে পারবো। তাহলে এইটা যদি লোরেন্স ট্রান্সফরমেশন দিয়ে হয়, তাহলে এইটা নিশ্চয়ই হওয়া উচিত তার ইনভার্স দিয়ে। এবং ইনভার্স মানে কি? ইনভার্স মানে যদি ভেবে দেখো, ইনভার্স মানে যদি ভেবে দেখো, তার মানে বেসিক্যালি হচ্ছে যে যদি আমি এস এস প্রাইমের রেসপেক্টে দেখি, তাহলে এস ফ্রেমটা আমার রেসপেক্টে, যদি কেউ এস প্রাইমে থাকে, তাহলে আমার রেসপেক্টে এস ফ্রেমটা উল্টো দিকে যাচ্ছে উইথ মাইনাস ভি ভেলোসিটি। তাহলে অ্যাকচুয়ালি ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন মানে হলো you replace physically v to minus v, আর যেগুলো এক্স ওয়াই জেড টি ছিল সেগুলোকে by their prime coordinates। সুতরাং আমি যখন লিখছিলাম আমার লোরেন্স ট্রান্সফরমেশনটা তাহলে ছিল এক্স প্রাইম ইকুয়ালস টু গামা এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড, and t prime equals to gamma t minus v by c square into x। তাহলে ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন হওয়া উচিত। প্রাইম গুলোকে এমনি লিখবো, গামা যেগুলোর প্রাইম নেই সেগুলোকে প্রাইম করে দেবো, আর ভি গুলোকে মাইনাস ভি করবো। So that's your inverse Lorentz transformation। এখন কোনটাকে সত্যি লোরেন্স ট্রান্সফরমেশন বলে আর কোনটা তার ইনভার্স, এটার কোনো মানে নেই। কারণ কাকে তুমি এস ফ্রেম বলছো আর কাকে তুমি এস প্রাইম ফ্রেম বলছো, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। সুতরাং কেউ বলতেই পারে আমরা যেটাকে ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন বলছি সেটাকেই আমি আমি লোরেন্স ট্রান্সফরমেশন বলবো, আর যেটাকে আমি লোরেন্স ট্রান্সফরমেশন বলছি সে সেটাকে ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশন বলবে।
এবার এটার থেকে আর দুটো জিনিস আমরা দেখে নিতে পারি, যেটা দেখে আজকে আমরা শেষ করব। এবার এতদিন অবধি যেটা আমরা বলছিলাম যে সেটা এতক্ষণ অবধি যেটা বলে এসেছি সেটা হচ্ছে শুধু ফ্রেম, আর কিছু নয়। এস প্রাইম আর এস এটা ভি ভেলোসিটিতে মুভ করছে। নাও সাপোজ ইউ হ্যাভ এ পার্টিকেল হিয়ার in S frame. You have a particle, and the particle is moving with some velocity. So S frame, a particle is moving in S. A particle is moving with velocity, let's say u vector, with components ux, uy, and uz. তার মানেটা কি? ux আমার কাছে হলো dx dt, uy আমার কাছে হলো dy dt, and uz আমার কাছে হলো dz dt. So this is the measured values of ux, uy, and uz with respect to the s prime, s frame. এবার প্রশ্নটা খুব সিম্পল, যে যদি s প্রাইম ফ্রেম থেকে পার্টিকুলার ভেলোসিটিটাকে মাপা হতো তাহলে আমি কি পেতাম? So with respect to s prime, suppose the components are ux prime, uy prime, and uz prime. And what is ux prime? So this is the measured velocity, its component of the velocity with respect to s prime frame. So dx prime dt prime. এবার লোরেন্স ট্রান্সফরমেশন আমরা জানি, লোরেন্স ট্রান্সফরমেশন ইউজ করে আমি এই হিসেবটা করে ফেলতে পারবো। কি করে সেটা খুব কুইকলি দেখে নেওয়া যাক। যে এক্স প্রাইম হচ্ছে গামা এক্স মাইনাস বিটি, সো ডিএক্স প্রাইম will be equals to gamma dx minus v dt. Remember v is constant, this v is the velocity of the frame, আর u গুলো হচ্ছে velocity components of the velocity of the particle. And একইভাবে t prime is gamma t minus v by c square into x, and dt prime equals to gamma dt minus v by c square to dx. So এবার জিনিসটা বসিয়ে দাও এখানে, dx minus v dt divided by dt prime, which is dt minus v by c square dx. গামাটা ক্যান্সেল আউট করে গেল, তো dx দিয়ে dt দিয়ে যদি ডিভাইড করে দাও, so you have dx dt which is ux minus v divided by dt দিয়ে ডিভাইড করছি 1 minus ux v divided by c square. So that's your ux prime. This is the relation between ux prime and ux. Similarly, আমি যদি uy prime করি তাহলে আমি কি পাবো? dy prime dt prime, আর dy prime is same as dy, and dt prime is gamma dt minus v by c square into dx. So আবারও dt দিয়ে ডিভাইড করে দাও, dy dt হলো uy divided by gamma 1 minus v by c square to ux. And last but not the least, যদি আমি একইভাবে uz prime করতাম, which is dz prime dt prime, this is same as dz divided by this gamma dt minus v by c square dx. So you will get uz divided by gamma 1 minus v by c square ux. So these are the three transformation relation between the components of the velocity as measured with respect to s frame and s prime frame. তুমি চাইলে এগুলোর ইনভার্সও লিখতে পারো, সেই যেভাবে বলে দিয়েছিলাম।
ঠিক একই রকম স্ট্রাকচারে লিখতে হবে। তো যদি তুমি ইনভার্স গুলো লিখতে চাও, মানে ওপরের গুলো কখন ইউজ করছি, যদি আমরা ইউএক্স ইউআই ইউজের জানি তাহলে প্রাইমে কি হবে। এবার উল্টোটা হচ্ছে আমি যদি প্রাইম গুলো জানি তাহলে এই ক্ষেত্রে কি হবে। সুতরাং সেটা এই ভিটাকে মাইনাস ভি করে দিলেই আমার হয়ে যাবে। অর্থাৎ কিনা ux will be equals to ux prime plus v divided by 1 plus ux prime v divided by c square. So change v to minus v just, and ui equals to ui prime, gamma তো একই থাকবে, 1 plus v by c square into ux prime, and similarly uz is uz prime divided by gamma 1 plus v by c square into ux prime. ব্যাস, সবগুলো একসাথে করবো। ওকে, তো পরের দিন তো আমাদের ক্লাস মনে হয় অফলাইনই আছে নেক্সট উইকে। আমরা এইগুলো নিয়ে এর বিভিন্ন কনসিকুয়েন্স বা এইসব নিয়ে দেখার চেষ্টা করব। তাই জন্য আমি ফর্মুলেশনটা মানে লোরেন্স ট্রান্সফরমেশন এবং ভেলোসিটির ক্ষেত্রে সেটা ভেলোসিটি একটা পার্টিকেল মুভ করলে সেটা কিভাবে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে চেঞ্জ করতে পারে সেই স্ট্রাকচারটা তাহলে আমাদের করা রইল। আমরা পরের দিন কিছুটা স্লাইডের জিনিসও দেখাতে হতে পারে বা এমনি আমরা বলেই করব, যে সেখানে আমরা দেখার চেষ্টা করবো যে এগুলোর কনসিকুয়েন্স বা কি কি হতে পারে, মানে লোরেন্স ট্রান্সফরমেশনের কনসিকুয়েন্স, লাইন ডাইলেশন, লেংথ কন্ট্রাকশন, এইসব জিনিসপত্র আছে ভেলোসিটিতে, সব এইখানে যেগুলো লেখা হয়েছে সেই রিলেটেড কি কি জিনিস থাকতে পারে সেগুলো আমরা পরের ক্লাসগুলোতে আর কি দেখার চেষ্টা করবো। তো আমি আজকে এখানেই থামছি। তোমাদের যদি কিছু করার থাকে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। যদি না থাকতো তোমরা লিভ করতে পারো।